অনুষ্ঠান শুরু করছি। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুঈশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। আগামীকাল 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পালিত হয় শিক্ষক দিবস হিসাবে। তো সেই উপলক্ষে আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব কবিতার ছন্দে, সঙ্গীতের সুমধুর সুরে, তবলার কোলে এবং সকলের সহযোগিতায় আজকের অনুষ্ঠান হয়ে উঠুক সুসমৃদ্ধ ও পরিপূর্ণ, এই প্রার্থনা করে আমি আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় আমাদের সঙ্গে থাকছে অমিত সিং, ষষ্ঠ শ্রেণীর ছাত্র অমিত সিং। তাকে আমরা ডেকে নেব মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনার জন্য। নমস্কার জানিয়ে আমার উদ্বোধনী সঙ্গীত শুরু করছি। শিক্ষক মানে শিক্ষাগুরু, মোদের জ্ঞানের দাতা, অন্ধকারে আলোর দিশা, জ্ঞান জগতের ত্রাতা। শিক্ষক মানে কঠিন পথে মোদের চলার সাথী, মোদের হাতে দিলেন যারা বিশ্বজয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর, মোদের কাছে তারা হলেন দেবতারূপী নর। আর সেই দেবতারূপী মানুষগুলোকে অর্থাৎ আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের আমরা বরণ করে নেব আমাদের বরণ পর্বের মাধ্যমে। আর সেই বরণ পর্বের সূচনা হোক শুভময় শঙ্খধ্বনির সাথে। সর্বপ্রথম
আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুণ্ডু মহাশয়কে। সবাই করতালির মাধ্যমে বরণ করে নাও। চন্দন, পুষ্প, আসবে আসবে। চন্দন, পুষ্প ও কলমের মাধ্যমে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। একে একে আমরা সকল শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের বিদ্যালয়েরই ছাত্রীরা। শিক্ষকরা পিছনে আছেন, আমি অনুরোধ করব একবার অনুষ্ঠানের সামনে আসার জন্য। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব শিক্ষকদের সামনে আসার জন্য, জায়গা করে দেওয়ার জন্য। বিশ্বজিৎ বাবু, অরূপ বাবু এবং পলাশ বাবুকে আমি মঞ্চে ডেকে নেব। আমাদের বরণ পর্ব চলছে, শিক্ষক শিক্ষিকাদের একে একে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। মঞ্চে ডেকে নেব সাত্তকী নিয়োগীকে, ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাত্তকী নিয়োগী। কবিতা পাঠে আমাদের সঙ্গে সাত্তকী নিয়োগী। একটা কবিতা হাবু লিখে দিলাম। সেদিন সকালে থানায় গিয়ে বললেন কি দি হাবু, আমার দাদির মন দিয়ে শুনুন বলো, আমরা 4 ভাই একটা করেই থাকি, আমি দিন রাত শুধু ভগবানকেই দেখি। বর্দা পুজোতে 7 বেড়ায়, ছোট বড় সবই আছে। মেয়েটা পুজোতে 8টা কুকুর, যতই বারণ করো সে সেবা করো, 10টা ঠাকুর রাখেই করে মুখেতে আমাদের পাঞ্জায় যায় মরে। যারা হাবু তোমরা কি সব ভুলোই ঘরে জানালে সবই খুলে
রাখবে। এই শুনে আমাদের বেজায় খাবো দাঁড়াবেও আমরা যেসব বাইরে যাবেই নেবে। নমস্কার। ধন্যবাদ জানাবো ছাত্রকে নিয়োগকে। আমরা আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুণ্ডু মহাশয়কে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করছি। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা এই মত সমর্থন করছি। আমি উজ্জ্বল বাবুকে অনুরোধ করব আমাদের সভাপতির পদ গ্রহণ করার জন্য। সবাই একটু করতালি দেবেন। আস্তে আস্তে। এরপর আমরা আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি শ্রীমতী জয়তী জানা মহাশয়াকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ঘোষণা করছি। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমার এই মত সমর্থন করছি। আমি জয়তী ম্যামকে আমাদের প্রধান অতিথির পদ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল কুণ্ডু মহাশয়কে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য। অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী বিকাশ কুমার দাস মহাশয়কে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের দিনটি সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আগামীকাল 138তম জন্মদিবস। গোটা ভারতবর্ষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই জাতীয় শিক্ষক জন্মদিবসটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন
1888 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর তিরুত্তনি নামক একটি গ্রামে অত্যন্ত দরিদ্র একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র। তার বাল্যকাল অর্থাৎ ছাত্র জীবন নিদারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ঐকান্তিক নিষ্ঠা, অনলস পরিশ্রম এবং মনঃসংযোগ ইত্যাদির মধ্য দিয়ে তিনি তার মেধা প্রকাশ করেছিলেন। ক্রমান্বয়ে তিনি দর্শন শাস্ত্রে একজন পণ্ডিত মানুষ হিসেবে প্রমাণিত হয়েছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শুধুমাত্র একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন ফিলোসফার অর্থাৎ দার্শনিক, একজন সমাজতাত্ত্বিক, একজন পরিবেশবিদ, একজন রাজনীতিবিদ, সর্বোপরি একজন জ্ঞানগর্ভ পণ্ডিত মানুষ। তো সেই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস পালন করতে পেরে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্ববোধ করছি যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিশেষত দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের ছোট ছোট ভাইদেরকে নিয়ে এবং দাদা দিদিদের সাহায্য নিয়ে এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা সত্যি আপ্লুত। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শুধুমাত্র একজন শিক্ষক নন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রপতির ভূমিকাও পালন করেছেন 5 বছর। তো আমরা কেন এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে আমাদের শিক্ষক দিবস হিসেবে পালন করব? তোমাদের মনে সেই প্রশ্ন আসতে পারে। আসলে একজন মানুষ তিনি যখন নানাবিধ শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির উদ্দেশ্যে তার শিক্ষাকে বিতরণ করতে সমর্থ হন, তবেই তার শিক্ষা গ্রহণ এবং তার শিক্ষক হওয়ার যে ভূমিকা সেটি যথার্থতা লাভ করে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন এমনই একজন মানুষ। তিনি তার শিক্ষা জীবন শেষ করার পরবর্তীতেই শুধুমাত্র মাদ্রাজ নয়, তিনি গোটা ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। যেমন তিনি বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শুধু তাই নয়, তাকে এই দর্শন শাস্ত্রের এই জ্ঞানগর্ভ শিক্ষকতার যে দক্ষতা, তার জন্য ইংল্যান্ডেও যেতে হতো শিক্ষকতা করার জন্য। তিনি বছরের 6 মাস ইংল্যান্ডে এবং পরবর্তী 6 মাস ভারতবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার এই নিষ্ঠা, কর্মের প্রতি একাগ্রতা, এই সমস্ত কারণে ভারতবর্ষ অর্থাৎ তৎকালীন ভারত সরকার তার জন্মদিবসটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং এই দীর্ঘ 138 বৎসর ধরে আমরা এবং আমাদের পূর্ববর্তীতে যে সমস্ত ছাত্রছাত্রী ছিলেন তারা কিন্তু এই দিবসটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে চলেছে। ছাত্রছাত্রীদের জন্য আমাদের যে কথাটা বলার, শুধুমাত্র ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস পালন করলেই যে আমরা শিক্ষক শিক্ষিকাদেরকে সম্মান জানাতে পারলাম তা কিন্তু নয়। তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, তোমাদেরকে একজন আদর্শ ছাত্র হতে হবে, আদর্শ মানুষ হতে হবে। আমরা জানি একটি কথা আছে, ছাত্রাণাং অধ্যয়নং তপঃ, অর্থাৎ ছাত্রদের অধ্যয়ন হলো তপস্যার সমান। ছাত্ররা যদি তাদের এই শিক্ষার জন্য আন্তরিকভাবে একাগ্র হয় তবেই শুধুমাত্র তারা যথার্থ শিক্ষা লাভ করতে পারবে। বেদে বলা আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম,
অর্থাৎ তোমাদেরকে শ্রদ্ধাবান হতে হবে। তুমি কিসের প্রতি শ্রদ্ধা হবে, শ্রদ্ধালু হবে? না, তোমাকে যিনি শিক্ষা দিচ্ছেন আগে তাকে ভালোবাসতে হবে, আগে তার প্রতি তোমাকে বিনম্র হতে হবে, শ্রদ্ধালু হতে হবে, তবেই তোমার পক্ষে শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা সম্ভব হবে। আর তোমরা নিজেরা যদি শ্রদ্ধাবান না হও তাহলে কিন্তু তোমাদের প্রকৃত শিক্ষা থেকে তোমরা বঞ্চিত হবে। যে শিক্ষক মহাশয় শুধুমাত্র পুস্তকের শিক্ষা দিয়ে সীমাবদ্ধ থাকেন না, শিক্ষক মহাশয় নিজে হলেন একজন সমাজতাত্ত্বিক, একজন দার্শনিক। তাকে তার মনস্তত্ত্ব সম্পর্কে বিবেচনা করতে হয়। ছাত্রদের জীবনে থাকে নানা রকমের সমস্যা, নানা রকমের প্রতিবন্ধকতা। সেই সমস্যা, সেই প্রতিবন্ধকতাকে যথাযথভাবে বিবেচনা করেন একজন শিক্ষক, এবং তার সেই গভীর যে জ্ঞান, তার কর্মদক্ষতা এবং তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে প্রত্যেকটি ছাত্রের মানসিক অবস্থা, তাদের মনস্তত্ত্ব সম্পর্কে একজন শিক্ষক যথাযথভাবে জানতে পারেন এবং সেই সমস্যাগুলি সমাধান করবার জন্য প্রয়াস করেন। সুতরাং ভেবো না যে আমরা একজন ছাত্র, আমরা কে কোন মানসিকতায় অবস্থান করছি শিক্ষক মহাশয়রা বুঝতে পারছেন না, তা কিন্তু নয়। প্রত্যেক শিক্ষক মহাশয়, শিক্ষক শিক্ষিকা অর্থাৎ যারা গুরু, যারা তোমাদেরকে পঞ্চম শ্রেণী থেকে একেবারে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পর্যবেক্ষণ করছেন, তারা কিন্তু তোমাদের প্রতিটি অবস্থা সম্পর্কে সচেতন এবং তোমাদের মানসিক অবস্থা তারা প্রত্যেকেই বোঝেন। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা তোমাদের যাবতীয় সমস্যা, যে সমস্যাগুলো তোমরা প্রত্যেক দিন তোমাদের প্রাত্যহিক জীবনে অবলোকন করো, যে সমস্যাগুলো তোমাদেরকে নানা রকমভাবে বিতাড়িত করে, শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তোমরা সেই সমস্যাগুলো তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের কাছে ভাগ করে নেবে। তাহলে দেখো, শিক্ষক মহাশয়রা তোমাদেরকে সেই সমস্যার সমাধান করে দিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার পথ দেখিয়ে দেবেন। তোমরা যদি শিক্ষক মহাশয়দেরকে ঠিকভাবে শ্রদ্ধা করতে না পারো তাহলে কিন্তু শিক্ষক মহাশয়রাও তোমাদেরকে ঠিক সেইভাবে শিক্ষাদান করতে পারবে না। আমরা দেখতে পাই আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আছে যারা যথাযথ নিয়মানুবর্তিতা পালন করে না, সময়ানুবর্তিতা পালন করে না, এবং তার জন্য শিক্ষক মহাশয়রা তাদেরকে তিরস্কার করতে বাধ্য হন। এটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অন্তরের কোনো ক্রোধ বা কোনো রকমের লাঞ্ছনার বশবর্তী হয়ে তারা করেন না, তারা করেন শুধুমাত্র তোমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। ছাত্রদের মন সব সময় কিন্তু অত্যন্ত বিক্ষিপ্ত থাকে। সেই বিক্ষিপ্ত মনকে সব সময় অনুশীলনের মাধ্যমে, নিয়ম নিষ্ঠার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে শিক্ষার পথে এগিয়ে নিয়ে যেতে হয় এবং তার মনকে একাগ্র করতে হয়, তবেই প্রকৃত শিক্ষা লাভ করা সম্ভব হয়। তোমরা কি আস্তে, বাচ্চারা সবাই একটু চুপ করো। আমি তোমাদেরকে একজন শিক্ষক বা একজন গুরু প্রসঙ্গে একটি গল্প বলছি, ছোট্ট একটি গল্প। সবাই চুপ করো, মন দিয়ে গল্পটা শুনবে। কিন্তু আমরা সচরাচর বেদ, উপনিষদ ইত্যাদির গল্প এখন পড়ি না, কারণ আমাদের মন অত্যন্ত বিক্ষিপ্ত এবং প্রাত্যহিক জীবনে নানা রকমের আনন্দের উপকরণ আমাদের সামনে চলে এসেছে। সেই কারণে আমরা এই অতীত দিনের যে ঐতিহ্যময় গল্প আছে সেই সমস্ত গল্প সম্পর্কে আমরা কিছু জানি না। তো আমি সেই রকম একটি গল্প তোমাদের কাছে তুলে ধরছি, তোমরা একটু শোনো, দেখো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। গল্পের নাম হচ্ছে উপকৌশলের জ্ঞান লাভ। শিক্ষক দিবসের প্রাক্কালে এরকম একটি গল্প আশা করি তোমাদের অন্তরে গেঁথে যেতে পারে। অতি প্রাচীনকালে ভারতবর্ষে অনেক মুনি ঋষি আশ্রমিক পদ্ধতিতে শিশুদেরকে শিক্ষাদান করতেন। সেই রকমই একজন মুনি ছিলেন
ঋষি গৌতম। ঋষি গৌতমের এই আশ্রমে শিক্ষা গ্রহণ করতেন যাজ্ঞবল্ক্য নামে একজন মুনি, এবং তাছাড়াও আরো অনেক মুনি ঋষিরা সেখানে শিক্ষা গ্রহণ করতে আসতেন। যখন তারা একেবারে বালক থাকত তখন তারা ওই আশ্রমে আসতেন। তো একজন দ্বাদশ বর্ষীয় বালক, তাকে যখন এই আশ্রমে দিয়ে আসতেন তার পিতা মাতা নানা রকমের শিক্ষা অর্জন করার জন্য, তাদের আশ্রমে নানা রকমের কাজ থাকত। ঋষিদেরকে প্রথমে যে সমস্ত কাজগুলি করতে হতো তার মধ্যে কয়েকটা হচ্ছে পুষ্পচয়ন, বাগান প্রস্তুত করা, গো পালন এবং তার সাথে সাথে যজ্ঞের কাষ্ঠ সংগ্রহ এবং যজ্ঞকুণ্ড প্রস্তুত করা। এই যজ্ঞকুণ্ড কি না, তাদের প্রতিদিনের একটি অন্যতম কাজ ছিল যজ্ঞ করা, অর্থাৎ হোম যাগযজ্ঞ। তোমরা হয়তো দেখেছো আমাদের পূজা মণ্ডপে একেবারে শেষকালে যজ্ঞ করা হয়, সেখানে ঘৃত দিয়ে আহুতি দেওয়া হয় এবং সেটাই হলো প্রকৃত পূজার একটি অংশ। তো এই রকম একটি যাজ্ঞবল্ক্য মুনি, তার গল্প বলছি আমরা। তো দেখা গেল যে একজন ছাত্র, তার নাম হচ্ছে উপকৌশল, তাকে মুনি কিসের কাজ দিলেন না, ওই হোম যেখানে হয় অর্থাৎ যজ্ঞকুণ্ডের অগ্নি দর্শন করা, মানে রক্ষা করার জন্য। রক্ষা করা মানে কি, যেখানে বড় একটা জায়গাতে যজ্ঞ করা হবে সেখানে কিন্তু সারা দিন রাত অগ্নি জ্বালিয়ে রাখতে হয়। কেন আগুন জ্বালিয়ে রাখতে হয়? তার কারণ হচ্ছে তখনকার দিনে তো আশ্রমে এরকম আধুনিক ব্যবস্থার মতো আশ্রম নয়। আশ্রম মানে হচ্ছে বনে জঙ্গলে কখন কোন পশুর আক্রমণ হবে, তারপরে কখন কোনো তোমার রাক্ষস বা অসুররা এসে আক্রমণ করবে, সেই কারণে সর্বক্ষণ কিন্তু অগ্নি জ্বালিয়ে রাখতে হতো। আর সেই অগ্নিটা কিভাবে জ্বালা হতো জানো? এখন যেমন আমরা দেশলাই ব্যবহার করি বা ম্যাচিস আছে, লাইটার আছে, তার সাহায্যে আগুন জ্বালানো হয়, তখন কিন্তু ওইসব ছিল না। তাহলে কি ছিল? তখন কিন্তু চকমকি পাথরও আবিষ্কৃত হয়নি। তারও আগের ঘটনা, তখন কাঠ দিয়ে কাঠকে ঘর্ষণ করে দীর্ঘ পরিশ্রমের পর আগুন জ্বালানো হতো। তো উপকৌশলকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার ওই আশ্রমের অগ্নি দর্শন করার জন্য, অর্থাৎ পাহারা দেওয়ার জন্য, যাতে কখনো আগুন না নিভে যায়। তার জন্য তাকে ছোট বয়স থেকেই নানা জায়গা থেকে কাঠ সংগ্রহ করতে হতো এবং ওই হোমকুণ্ডে সেই কাঠ সারা দিন রাত্রি জ্বালিয়ে রাখার কাজ ছিল। যাই হোক, আমি অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম তোমাদেরকে আমাদের অন্তরের আশীর্বাদ জানিয়ে এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমার অন্তরের প্রণাম নিবেদন করে শেষ করছি। আমরা বিকাশবাবুকে ধন্যবাদ জানাবো তার এই অমূল্য বক্তব্য রাখার জন্য।